বলছি তুমি একদম শুধুমাত্র আমরা লেখার কথাই জানবো না, তুমি অ্যাকচুয়ালি আঁকার সাথেও যুক্ত এবং স্কাল্পচার দেখেছি তোমার। হ্যাঁ, তো প্রথম শুরুটা কি থেকে, মানে তোমার শিল্প জগতের প্রথম হাতেখড়িটা কোনটা দিয়ে হয়েছে? মানে কিভাবে আঁকায় ঢুকলাম? হ্যাঁ, বা তুমি লেখা প্রথম শুরু করলে না আঁকাটা প্রথম তোমার শুরু হয়েছিল? না না, আঁকা তো প্রথম। আমি আচ্ছা। তখন আহ, মানে 7.5 বলা যায়। আচ্ছা। হ্যাঁ, সেই সময় একদিন আমার দিদি হঠাৎ বললেন যে তুই আঁকতে যাবি? তা আমি যে হ্যাঁ, আঁকতে যাব। তো সেই আমাদের স্কুলে নিরঞ্জন জানা, আমাদের স্যার নিরঞ্জন স্যার ছবি আঁকাতে, তা গেলাম। সেই শুরু হলো, এবং সেই যে শুরু হলো, আর মানে থামার কোনো আহ, মানে স্কোপ পাইনি, আর আমাকে থামতে দেয়নি। এমনকি আহ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন আমার যাই থাক, আঁকা কিন্তু কোনোদিন বন্ধ হয়নি, এবং আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি আর কি। তো লেখালেখি থেকে আঁকা অবশ্যই আগে। আর খুব প্রাসঙ্গিকভাবে এটা যে ঐতিহাসিকভাবেও বিষয়টা সত্য। হ্যাঁ, যে আমাদের লেখালেখির আগে আহ, ছবি আঁকা ছবি এসছে। আঁকা এসছে। হ্যাঁ, উম, লেখালেখি তো অনেক পরে। পরে এসছে। সেই আহ, মানে গুহা, গুহা চিত্র থেকে হ্যাঁ হ্যাঁ, গুহা চিত্র থেকেই মানুষের তো। কমিউনিকেশন শুরু। হ্যাঁ, একদম। এবং ছবি আঁকা তো একটা বিশাল জায়গা। হ্যাঁ, মানে ভাষার মাধ্যমে যেটা মানুষ পারে না, কিন্তু ছবি আঁকার মাধ্যমে অনায়াসেই মানুষের সঙ্গে মানুষ যোগাযোগ করতে পারে। যে কারণে ছবি আঁকাকে বলা হয় সার্বজনীন ভাষা। পৃথিবীর ভাষা হচ্ছে ছবি আঁকা। আহ, মানে এগুলো বললেই মনে পড়ে জয়নাল আবেদিন, বাংলাদেশের যিনি একজন শিল্পী, তিনি একবার বিদেশে বেড়াতে গেছেন। তো সেই হোটেলে ঢুকে মানে বলতে পারছেন না যে কি খাবে, নাম জানেন না তো। হুম। হ্যাঁ, তো তখন উনি ওই ছবি এঁকে এঁকে আহ, বলে দিচ্ছেন যে এইটা এইটা খাবো, এইটা খাবো। হ্যাঁ, এবারে যারা করছে, হোটেল যারা সার্ভ করছে, তারা ছবি দেখে অনায়াসেই বুঝতে পারছেন যে ইনি এইটা চাইবেন, ইনি এটা চাইছেন। ফলে আহ, ছবি আঁকার গুরুত্ব খুব। যাই হোক, ছবি আঁকার হ্যাঁ, গুরুত্ব সে পরে হবে। যে তো এই ছবি আঁকা প্রসঙ্গেই তোমাকে আর একটা প্রশ্ন করছি, যে ওই যে নিরঞ্জন মাস্টার মশাই তোমার মানে হুম, হাতে হুম। খড়ি করেছেন, উনি, আমরা যেমন এখন আশেপাশে আঁকা শিখতে গেলেই দেখি ওই একটা স্ট্রাকচার আঁকার থাকে, তো তার আঁকা শেখানোর পদ্ধতিটা কেমন ছিল যদি একটু বল। মানে তিনি যথার্থ শিল্পী বলতে যা বোঝায়, তিনি তাই। এখন যখন আমরা আঁকা শিখেছি, তখন তো এত কিছু আমাদের জানার কথা না। তখন তো আমরা ছাত্র। ফলে তিনি যেভাবে বলেছেন, যা বলেছেন, আমরা সেভাবে করেছি। আহ, পরবর্তীকালে আঁকা সম্পর্কে একটু পড়াশোনা করতে গিয়ে আহ, ওনাদের শেখানোর পদ্ধতিগুলো আরো বেশি উম, মানে উপলব্ধি করি, এবং গুরুত্বটা বুঝতে পারি। যে আহ, আমাদের মনে পড়ে না যে কখনো উনি বকেছেন বা মেরেছেন বা কিছু, বা দাবড়া দিয়েছেন। মানে খুব, মানে খুব ফ্রি হ্যান্ডে আঁকাতেন। হ্যাঁ, আউটডোরে নিয়ে যেতেন। আহ, এ, তারপরে বিভিন্ন ধরনের মানে কাগজের কাজ, ক্যালিগ্রাফি, জল রং, পোস্টার কালার, মানে আঁকার যাবতীয় আর কি এ যত বিভাগ আছে, চেষ্টা করতেন সেই সব করানো, এবং খুব আনন্দের সঙ্গে। হ্যাঁ, যে কারণে আমরা কখনো আঁকার স্কুল বন্ধ করতাম না। হ্যাঁ, সপ্তাহে একদিনই আঁকা থাকতো।
আমরা খুব হই হই করে আঁকতাম, খুব আনন্দ করতাম, আনন্দের সঙ্গে সঙ্গে আঁকা হতো। ফলে আর কি বলবো, আর এখনকার সঙ্গে তো মানে তুলনা করা যায় না আর কি। হুম হুম হুম, সেসব অনেক কথা। আমি সেদিনকে একজন আমায় বলছে যে রাত 10টার সময় সে একটা ব্যাচ রেখেছে। আমি তো সে মাথায় হাত দিয়ে বলি যে রাত 10টার সময় আঁকা। আঁকা। হ্যাঁ, মানে তার আগে ছাত্রর সময় নেই, মাস্টারেরও সময় নেই। হ্যাঁ, তো যাই হোক, এখন সময় পাল্টেছে, এরকম হচ্ছে। আর এই আঁকা জিনিসটা অবশ্য করেই দলগত হলে ভালো। ওই বাড়িতে পার্সোনালি আঁকার থেকে দলগত আঁকাটা সব থেকে ভালো। এটা কেন বলছো যদি একটু বলো। যে এটা বলছি এই কারণে যে আঁকায় বদ্ধতার কোনো জায়গা নেই। আঁকা একটা একদম মুক্ত। হ্যাঁ, এখানে দুঃখ শোকের ব্যাপার নেই, একদম মানে খোলা মনে একটা কাজ করার জায়গা। ফলে একসঙ্গে যদি আঁকা হয়, তাদের এই যে সঙ্গবদ্ধতা, হ্যাঁ, একসঙ্গে আনন্দের সঙ্গে করা, হ্যাঁ, তারপরে মানে পরস্পর মেলামেশা, হ্যাঁ, ফলে এই একা করলে এই এই অনুভূতিগুলো থাকে না। হ্যাঁ, ওই জন্য সবসময় আঁকা অবশ্য করে দলগত হওয়া উচিত, এটা আমার তাই মনে হয় আর কি। আর দাদা, এবার আমরা তোমার ওই মাটির জিনিস দেখেছি বানানো হাতে, তারপর পাথরের উপরে তুমি কাজ করেছো। তারপর তোমার ওই আমি অনেক ছোটবেলায় তোমার ঘরে দেখেছিলাম ওই কাঠ, যেটা কাটুম কুটুম বলে, অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত নাম দেওয়া, ওগুলোও তুমি করতে। তো ওটা কি ওই আঁকার সাথে সাথেই শুরু হয়েছিল না একটু পরে? ওগুলো আমরা যখন বারাসাতে আঁকা শিখতাম, মানে শুভা আর্ট স্কুলে, মানে আমাদের যিনি শেখাতেন নীরঞ্জন স্যার, উনি আমাকে একবার বললেন যে তুমি এক কাজ করো, তোমার যা আঁকার হাত, তুমি বারাসাতে চলো। হ্যাঁ, তো উনি বারাসাতে নিয়ে গিয়েছিলেন ওই স্কুলে। ওইখানে আমাদের মাটির কাজ করানো হতো, রিলিফের কাজ করাতেন স্যার রামকৃষ্ণ স্যার। উনি এখন মিউজিয়ামে চাকরি করতেন এক সময়, জানি, এখন কোথায় করেন আমার জানা নেই। তো সেই থেকে মাটির কাজ মানে প্রধানত শুরু। তার আগে স্যার যেটা করাতেন ওই ফল টলারে এই সমস্ত করেছি, কিন্তু মাটির মূর্তি গড়া ওটা বারাসাতে রামকৃষ্ণ স্যারের কাছ থেকেই করা, মানে শেখা আর কি। রিলিফ করা আর কার্টুন কুটুম সেই অর্থে শেখা হয়নি। হ্যাঁ, ওগুলো জেনে দেখে হয়তো একটা চোখে পড়লো, সেইগুলোকে একটুখানি একটু একটু সোজা টোজা করে একটা রূপ খাড়া করা, ওইটা কখনো শেখা হয়নি। সেক্ষেত্রে বলা চলে যে কার্টুন কুটুমটা তোমার পুরো মানে মৌলিক একটা দিক বলা চলে। আমার মৌলিক দিক ওটা আমাদের অবনীন্দ্রনাথ, হ্যাঁ হ্যাঁ, ওটা করে গেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। হ্যাঁ, এবার তোমার লেখার জগৎটা যদি বলো, যে লেখালেখির শুরুটা কিভাবে? আর বন্ধ করো, বন্ধ করে দেবো।